বিষয় গর্ভবতী মায়েদের পরিচর্যা। কখন একজন নারী গর্ভধারণের পরীক্ষা করাবেন? প্রথম হচ্ছে আমাদের সবারই একটা কমন কোয়েশ্চেন, আমরা মিস পিরিয়ডের কতদিন পরে প্রেগনেন্সি টেস্ট করব। সাধারণত মিস পিরিয়ডের আমরা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিস পিরিয়ডের পরপরই প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ চলে আসে, তবে অনেকে সেটা দেরি হয়। তো আমরা বলি মিস পিরিয়ডের 7 দিন পরে অথবা 15 দিন পরে আমরা এটা টেস্ট করব। আবার অনেক সময় দেখা যায় অনেকের অনিয়মিত মাসিক, যদি কারো মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সি টেস্টের পাশাপাশি আমরা আরেকটা টেস্ট করি, সেটা হচ্ছে সেরাম বিট-এসিজি। এটা হচ্ছে অলমোস্ট কনফার্মেটরি টেস্ট। আমরা সেরাম বিট-এসিজি করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রেগনেন্সি টেস্টটা কনফার্ম করতে পারি। গর্ভধারণের পর কখন একজন নারীকে প্রথম ডাক্তারের কাছে যেতে হবে? একদম আর্লি উইকসে বাচ্চার সব ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়। তো আমাদের দেশে দেখা যায় কনফার্ম করার আগেই বাচ্চার ছোট ছোট জিনিসগুলো ডেভেলপ করে যায়, যেটা খুব ইম্পর্ট্যান্ট বাচ্চার জন্য। তো ফার্স্ট ভিজিট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি আর্লি করতে না পারে ফার্স্ট 3 মান্থের মধ্যে অবশ্যই ফার্স্ট ভিজিট কনফার্ম করতে হবে। গর্ভধারণের পর সাধারণত কোন কোন পরীক্ষাগুলো করা উচিত এবং কেন? এখন প্রেগনেন্সিতে আমাদের আসলে অনেকগুলো টেস্টই করতে হয়, যেগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কেন? বাচ্চা এবং মার জন্য। বাচ্চাটা এবং মাটা পুরো প্রেগনেন্সি জার্নিতে কেমন থাকবে বা পরবর্তীতে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করবে কি না, এটা জানার জন্য আমাদের কিছু মিনিমাম টেস্ট করতে হয়। যেমন আমাদের সিবিসি করতে হয়, জন্ডিস আছে কিনা দেখতে হয়, পোস্টআপ টেস্ট করতে হয়। ডায়াবেটিক্স, অনেক মাই বলে ডায়াবেটিক্স আগে ছিল না, কেন ডায়াবেটিক্স টেস্ট করবো? প্রেগনেন্সিতে খুব কমনলি ডায়াবেটিস ডেভেলপ করে, যেটা আবার ডেলিভারির পর চলেও যায়। কিন্তু ডায়াবেটিস খুব হার্মফুল বাচ্চার জন্য, তো আমাদের ডায়াবেটিস টেস্টটা রিপিট করতে হয়, থাইরয়েড হরমোন টেস্ট রিপিট করতে হয়। আর হচ্ছে কিছু টেস্ট জন্ডিসের পাশাপাশি ভিডিআরএল, এগুলো আমরা কমনলি করি, এগুলো করতে হয় বাচ্চার এবং মায়ের জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আল্ট্রাসোনোগ্রাফি। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি কখন করব? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে 6 উইকস থেকে 8 উইকসের মধ্যে অবশ্যই করা উচিত। কেন করা উচিত? প্রথম কথা হচ্ছে ডেট কনফার্মেশনের জন্য। আমাদের মাসিকের ডেটের সাথে অনেক সময় আলট্রা ডেট মিলে না, সেটার জন্য ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিটা খুব ভ্যালুয়েবল। প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা বাচ্চার ডেলিভারি ডেটটা কনফার্ম করি। দেন হচ্ছে বাচ্চার হার্টবিট আসছে কি না, এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চা হার্টবিট আসা পর্যন্ত কিন্তু আমরা প্রেগনেন্সি কনফার্ম করতে পারি না, বাচ্চা হার্টবিট আসতেই হবে। তো বাচ্চা হার্টবিট আসছে কি না, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। অনেক সময় প্রেগনেন্সি বাচ্চাটা জ্বরের ভেতরে না থেকে জ্বরের বাইরে টিউবে, ওভারিতে, অন্যান্য জায়গায় থাকতে পারে, যেটা একদম লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো আমাদেরকে প্রথমে আল্ট্রাসোনোগ্রাফি করে ডেট কনফার্ম করতে হয়, বাচ্চা হার্টবিট কনফার্ম করতে হয় এবং বাচ্চার পজিশনটা কনফার্ম করতে হয়, এটা একদম ম্যান্ডেটরি। এ সময় কী পরিমাণ বিশ্রামের প্রয়োজন হয়? আমাদের বই পুস্তকে যেটা বলা হয়েছে, রাতের বেলা 8 ঘন্টা ঘুম এবং 2 ঘন্টা ঘুমই যথেষ্ট। তারপরেও হচ্ছে যতটুকু পারে, কেউ যদি বাসায় রেস্টে থাকতে পারে যতটুকু পারে রেস্টে থাকবে। তাই বলে যে রেগুলার ওয়ার্ক করতে পারবে না তা না, রেগুলার ঘরে কাজকর্ম সে করতে পারবে, কিছু মুভমেন্ট তো তার রেগুলার করতে হবে। তারপরে যদি সম্ভব হয় তাহলে 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন বিশ্রাম নেবে। এ সময় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? যদি বলি কি খাবে, তাহলে মানে তেমন স্পেসিফিক বাউন্ডারি নেই। আমরা চেষ্টা করব নিউট্রিশাস ফুড সেগুলো ওদেরকে একটু বেশি বেশি খেতে দেওয়ার জন্য। বিশেষ করে প্রথম 3 মাসে বমির ভাব অনেক বেশি থাকে, তো এই সময় জোর করে বেশি খাওয়ার থেকে নিউট্রিশাস ফুড ওগুলো যদি রিপিটেডলি খায়, পানি বেশি পরিমাণে খায়, ডিম, দুধ, ফ্রুটস, এগুলো যদি একটু বেশি পরিমাণে খায়, এটাই যথেষ্ট। খাবারের প্রতি কোনো রেস্ট্রিকশন আমাদের নাই। তবে কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে আনারস, কাঁচা পেঁপে, গাজর এগুলো অ্যাভয়েড করার জন্য। যদি সম্ভব হয় এগুলো অ্যাভয়েড করবে। আর অ্যাভয়েড করবে হচ্ছে বাইরের ফুড। বাইরের খাবার খেলে অ্যাসিডিটি বাড়ে, এমনিতেই তো এই সময় অ্যাসিডিটি প্রবলেম থাকে, বাইরের খাবার অ্যাভয়েড করবে। এছাড়াও বাইরের খাবার থেকে এন্টারিক ফিভার, তারপর হচ্ছে জন্ডিস, এগুলো জীবাণু ঢুকে, যেগুলো মায়ের জন্য খুবই রিস্কি। তো আমি বলবো অ্যাভয়েড করতে হলে বাইরের খাবার অ্যাভয়েড করবে, কাঁচা পেঁপে, আনারস, গাজর এগুলো অ্যাভয়েড করবে। আর খাবার খেতে পারবে সব নিউট্রিশাস ফুড বেশি করে খাবে। হ্যাঁ, আর পানি তো আমাদের প্রচুর খেতে হয়, বিশেষ করে প্রথম ফার্স্ট 3 মাস তো প্রচুর পানি খেতে হবে। তবে বমির ভাব একটু বেশি থাকে, অনেকে পানি খেলে বমি আসে।
যতটুকু পারে একটু বেশি করে পানি খেতে হবে। এ সময় ওজন কি পরিমাণ বাড়ানো উচিত? গর্ভবতী মায়ের ওজন এটা ডিপেন্ড করে, যদি কেউ ওবেস হয়, মোটা হয়, তাহলে তার জন্য একরকম, আর যারা লিন অ্যান্ড থিন শুকনা তাদের জন্য একরকম। অ্যাভারেজ আমরা বলি গর্ভবতী মহিলা প্রথম 3 মাসে ততটা ওয়েট গেইন করে না যতটা লাস্টের 3 মাসে ওয়েট গেইন করে। অ্যাভারেজ একজন মহিলা যদি পুরো গর্ভাবস্থায় 11 কেজি ওয়েট গেইন করে, সেটা তার জন্য যথেষ্ট। তবে এটা ডিপেন্ড করে ওর আগের বিএমআই, মানে আগের ওয়েট কেমন ছিল সেটার উপরে। এ সময় গর্ভবতী মা ও তার পরিবারের প্রতি আপনার পরামর্শ কী? গর্ভবতী মায়ের জন্য পরামর্শ বলে তো অনেক কিছু চলে আসে, তবে কিছু জিনিস বলবো যেগুলো করবে, আর কিছু জিনিস হচ্ছে অ্যাভয়েড করবে। কিছু জিনিস করবে সেটা কি, যেটা হচ্ছে খাবার হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবে এবং নিউট্রিশাস ফুডগুলো খাবে। একটু রেস্টে থাকার চেষ্টা করবে, স্ট্রেস যেন না হয়। জার্নি করতে পারবে না যে তা না, যদি সেটা ঝাঁকি হয় বা কোনো কারণে পেটের মধ্যে চাপ পড়ে, ওগুলো অ্যাভয়েড করবে। সে চাইলে সিঁড়ি ওঠানামা করতে পারে, রেগুলার বাসার কাজকর্ম করতে পারে, সে অফিসেও যাওয়া আসা করতে পারে, তবে সেটা যেন তার জন্য হার্মফুল না হয়। আর যদি কারোর জন্য আগের রিপিটেড প্রেগনেন্সি লসের হিস্ট্রি থাকে, এর আগে অনেকবার বাচ্চা নষ্ট হয়েছে, সেগুলো একটু অ্যাভয়েড করবে। আর হচ্ছে অ্যাভয়েড করার মধ্যে প্রথম 3 মাস আর লাস্টের 2 মাস আমরা বলি একটু জার্নিটা অ্যাভয়েড করার জন্য, স্বামী সহবাস অ্যাভয়েড করার জন্য যতটুকু পারে। আর রেগুলার ফলো আপে থাকবে, রেগুলার হচ্ছে টেক কেয়ার করতে হবে নিজে। আর একটু না বললেই নয়, সেটা হচ্ছে বার্থ প্ল্যান মানে হচ্ছে ডেলিভারির টাইমটা আমরা কি আগে থেকে প্ল্যান করে রাখবো। প্রথমেই হচ্ছে আপনি যে ডক্টরের কাছে যাচ্ছেন, আপনি একটু জিজ্ঞেস করে রাখবেন কোথায় আপনি ডেলিভারিটা করবেন। এখন আসলে মানে 2026-এ এসে যদি আমরা বার্থ প্ল্যানটা না করি, তাহলে তো বাচ্চা এবং মা দুজনের জীবনে অনেক রিস্কি। বার্থ প্ল্যান করতে হবে, আমি কোথায় ডেলিভারি করাবো এবং ডেলিভারির সময় ইমার্জেন্সিতে আমি কিভাবে ডক্টরের সাথে কন্ট্যাক্ট করব বা কিভাবে হসপিটাল পর্যন্ত পৌঁছাবো। একজন ডোনার রেডি রাখবেন। আমরা সবসময় বলি ব্লাড গ্রুপটা আগেই পুরো প্রেগনেন্সিতেই ব্লাড গ্রুপিংটা একটু করে রাখতে এবং ডোনার রেডি রাখতে। ডেলিভারির সময় সবার তো ব্লাডের প্রয়োজন হয় না, কিন্তু যে কোনো সময় যে কারো ইমার্জেন্সি হতে পারে, তো একজন হলো যেন ডোনার রেডি থাকে, ব্লাড গ্রুপিংটা যেন জানা থাকে এবং টাকা পয়সাটা যেন একটু গুছানো থাকে। কারো তো নর্মাল ডেলিভারি হয়, কারো সিজার হয়, আবার অনেকের বাচ্চাকে এনআইসিইউতে ভর্তি করতে হয়। পুরো প্ল্যানটার জন্য কিছু টাকা যেন সেভ করে রাখা হয়। তো পুরো প্ল্যানটার মধ্যে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমি ইমার্জেন্সিতে কোথায় যাব, হসপিটাল সেটা ঠিক করব, কার সাথে কন্ট্যাক্ট করব, ডক্টরের সাথে কন্ট্যাক্ট করব। ওখানে যাওয়ার পরে আমাকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, সেটা ব্যবস্থা করে রাখবো, টাকা পয়সা ম্যানেজ করে রাখবো। আর হচ্ছে একজন ডোনার রেডি রাখবো। এতটুকু মোটামুটি আগে থেকে প্রিপ্ল্যান করে রাখতে হবে।